বন্ধুরা, আমার নাম ঋষিকা। আমি কলকাতার মেয়ে। একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। লেখাপড়া শেষ করে বিয়ে করে এখন আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি। আমার বর গৌরব একজন সরল এবং পরিশ্রমী মানুষ। আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর আগে মারা গেছেন, তাই বাড়িতে আমরা তিনজন, আমি, গৌরব আর আমার বড় যা পারুল দিদি। পারুল দিদি বিধবা, কিন্তু তিনি এই বাড়িতে অনেক দিন ধরে থাকেন। তার কথাবার্তা এতই নরম আর ভদ্র যে সবাই তাকে খুব শ্রদ্ধা করে। আমার বিয়ের আগে আমার মা বাবা আমাকে বলেছিলেন পারুল দিদি খুব ভালো মানুষ, তার আশীর্বাদে আমার সংসার সুখের হবে। তাই আমি এই বাড়িতে এসে খুব যত্নে তার সেবা করি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করলাম এই বাড়িতে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ি। রান্না, ঘর পরিষ্কার আর পারুল দিদির খেয়াল রাখা, এই সব নিয়েই আমার দিন কেটে যায়। পারুল দিদি বিকাল ৫টা বাজার আগে ঘর থেকে বের হন না। তিনি তার ঘরে একটি ছোট্ট মন্দিরে পুজো করেন আর বাকি সময়টা নিজের মধ্যে থাকেন। তিনি আমাকে বলেন, ঋষিকা, তুমি আমার জন্য চা বানিয়ে দাও বা আমার শাড়িগুলো গুছিয়ে রাখো। আমি তার সব কথা মন দিয়ে শুনি, কারণ গৌরব আমাকে বলেছে দিদির আশীর্বাদ আমাদের সংসারের জন্য খুব জরুরি। তাই আমি প্রতিদিন তার ঘরে গিয়ে গল্প করি, তার জন্য ছোটখাটো কাজ করে দিই আর তার যা দরকার তাই করি। কিন্তু গতকাল রাতে কিছু একটা ঘটল যা আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগিয়েছে। সেদিন রাতে সব কাজ শেষ করে আমি পারুল দিদির জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেলাম। তিনি তখন পুজোর আসনে বসে মন্ত্র পড়ছিলেন। আমি চা টেবিলে রেখে চলে আসছিলাম, কিন্তু হঠাৎ তার ঘরের জানালার কাছে একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো কেউ ফিসফিস করে কথা বলছে। আমি ভাবলাম হয়তো আমার ভুল শোনা, কিন্তু শব্দটা আবার এলো, একটা গভীর পুরুষালী কণ্ঠ। আমি দাঁড়িয়ে পড়লাম, আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকফুক করতে লাগলো। পারুল দিদি কি কারোর সঙ্গে কথা বলছেন? কিন্তু এত রাতে কে হতে পারে? আমি সাহস করে একটু এগিয়ে গেলাম, কিন্তু শব্দটা হঠাৎ থেমে গেল। আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল। পরের দিন সকালে আমি গৌরবকে এই ঘটনার কথা বলতে গেলাম, কিন্তু সে অফিসে যাওয়ার তাড়াই ছিল, তাই আমার কথা পুরোপুরি শুনল না। সে শুধু বলল, ঋষিকা, দিদির ওপর ভরসা রাখো, তিনি কখনো কিছু ভুল করবেন না। আমি চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমি কি সত্যিই ভুল শুনেছি, নাকি এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে? আমি ঠিক করলাম আমি এই রহস্যের তলা খুঁজে বের করব। পারুল দিদি এত শান্ত আর ভক্তিময় মানুষ, তাহলে কেন আমার মনে এত প্রশ্ন উঠছে? আমি দিনের বেলায় তার ঘরের দিকে নজর রাখলাম, কিন্তু কিছুই অস্বাভাবিক দেখলাম না। তবু আমার মন বলছে এই বাড়ির দেয়ালের পেছনে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। সেদিন বিকেলে পারুল দিদি আমাকে তার ঘরে ডাকলেন। তিনি বললেন, ঋষিকা, তুমি খুব ভালো মেয়ে, তুমি আমার যত্ন নাও, এটা আমার খুব ভালো লাগে। তার কথায় আমার মন একটু নরম হলো, কিন্তু রাতের ঘটনাটা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি হাসলাম আর বললাম, দিদি, আপনার আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে কি যেন একটা লুকানো ছিল। আমি লক্ষ্য করলাম তার ঘরের একটা আলমারি সব সময় তালাবন্ধ থাকে। আমি জিজ্ঞেস করলাম, দিদি, ওই আলমারিতে কি আছে? তিনি একটু থমকে গেলেন, তারপর বললেন, ওটা আমার পুরনো জিনিসপত্র, তুমি ওসব নিয়ে ভেবো না। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। সন্ধ্যায় গৌরব অফিস থেকে ফিরল। আমি আবার রাতের ঘটনার কথা বলতে গেলাম, কিন্তু সে আমাকে থামিয়ে দিয়ে বলল, ঋষিকা, তুমি কেন দিদির পিছনে লাগছ? তিনি আমাদের পরিবারের মঙ্গলের জন্য সব সময় পুজো করেন, তুমি তার উপর অযথা সন্দেহ করছ। আমি বুঝলাম গৌরবের কাছে পারুল দিদির প্রতি অন্ধ ভরসা। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম আমি এই রহস্যের জট খুলবই। আমি পারুল দিদির ঘরের দিকে আরও নজর রাখতে শুরু করলাম। প্রতিদিন রাতে তিনি তার ঘরের দরজা বন্ধ করে দেন আর জানলার কাছে কিছু একটা শব্দ হয়। আমি ভাবলাম
আমি কি সত্যি ভুল বুঝছি? নাকি এই বাড়িতে কিছু একটা চলছে? রাতে খাওয়া দাওয়ার পর আমি আর গৌরব আমাদের ঘরে গেলাম। গৌরব শুয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি উঠে বসলাম আর ভাবতে লাগলাম, পারুল দিদির ঘরের শব্দটা কি ছিল? আমি আস্তে আস্তে উঠে তার ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আবার সেই শব্দ, একটা পুরুষের গলা, ফিসফিস করে কথা বলছে। আমি স্পষ্ট শুনলাম কেউ বলছে, পারুল, এটা আর বেশি দিন লুকানো যাবে না। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। এটা কি সত্যিই আমার কল্পনা, নাকি পারুল দিদি কিছু লুকোচ্ছেন? আমার মন বলছে এই রহস্যের পিছনে কিছু একটা বড় সত্য লুকিয়ে আছে। পরের দিন সকালে আমি পারুল দিদির জন্য চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানলার পর্দাটা একটু খোলা। আমি জানলার কাছে গিয়ে দেখলাম বাইরের বাগানে কিছু পায়ের ছাপ। আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি ঠিক করলাম আমি রহস্যের তল খুঁজে বের করব। কিন্তু আমি কিভাবে এগোবো? পারুল দিদির উপর সন্দেহ করলে গৌরব আমার উপর রাগ করবে। তবু আমি চুপ করে থাকতে পারি না। আমি বাড়ির সত্যটা জানতেই হবে। বন্ধুরা, তোমরা কি ভাবছো? আমি কি সত্যি ভুল বুঝছি, নাকি এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। মনটা এখনও অস্থির। পারুল দিদির ঘরের সেই ফিসফিস শব্দ আর জানলার পাশে দেখা পায়ের ছাপ আমাকে ভাবিয়ে তুলছে। আমি চা বানাতে বানাতে ভাবলাম, আমি কি সত্যিই কিছু ভুল বুঝছি? কিন্তু সেই গভীর পুরুষ কণ্ঠ, পারুল, এটা আর বেশি দিন লুকানো যাবে না, এই কথাটা আমার মাথায় ঘুরছে। আমি ঠিক করলাম আজ আমি একটু বেশি সতর্ক থাকব। পারুল দিদির প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এই রহস্য আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি চায়ের কাপ হাতে নিয়ে তার ঘরের দিকে রওনা দিলাম, মনে মনে ঠিক করে যে আজ কিছু একটা সূত্র খুঁজবই। পারুল দিদির ঘরে ঢুকে দেখলাম তিনি তার ছোট্ট মন্দিরে পুজো করছেন। তার মুখে একটা শান্ত ভাব, যেন কিছুই হয়নি। আমি চা রেখে বললাম, দিদি, আপনার জন্য চা এনেছি। তিনি হাসলেন আর বললেন, তুমি আমার জন্য এত করো ঋষিকা, ঠাকুর তোমাকে সুখী রাখবেন। তার কথায় আমার মন একটু গলল, কিন্তু জানলার পাশে সেই পর্দাটা আবার খোলা দেখে আমার সন্দেহ ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, দিদি, আপনার ঘরের জানালা কেন সবসময় একটু খোলা থাকে? তিনি একটু চমকে গেলেন, তারপর হেসে বললেন, ওটা তো হাওয়ার জন্য, আমার ঘরে বাতাস ঢোকে না, তাই খুলে রাখি। তার উত্তরটা যেন কিছুটা তাড়াহুড়োর মতো মনে হলো। দুপুরে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। গৌরব অফিসে গেছে আর পারুল দিদি তার ঘরে। আমি লক্ষ্য করলাম তিনি আজ একটু বেশি চুপচাপ। সাধারণত তিনি আমাকে ডেকে কিছু না কিছু কাজ বলেন, কিন্তু আজ তিনি কিচ্ছু বললেন না। আমি রান্নাঘর থেকে তার ঘরের দিকে নজর রাখছিলাম। হঠাৎ দেখলাম তিনি ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে গেলেন। আমি চুপচাপ জানালা দিয়ে দেখলাম তিনি বাগানের এক কোণে দাঁড়িয়ে কিছু একটা মাটিতে খুঁজছেন। আমার কৌতূহল বাড়ল, তিনি কি সেই পায়ের ছাপ লুকোনোর চেষ্টা করছেন? আমি আরেকটু কাছে গেলাম, কিন্তু তিনি হঠাৎ পিছন ফিরে আমাকে দেখে ফেললেন। তিনি দ্রুত ঘরে ফিরে গেলেন। বিকেলে গৌরব বাড়ি ফিরল। আমি তাকে পারুল দিদির অদ্ভুত আচরণের কথা বলতে গেলাম, কিন্তু সে আবার আমাকে থামিয়ে দিল। ঋষিকা, তুমি কেন দিদির পিছনে লাগছ? তিনি আমাদের পরিবারের জন্য এত কিছু করেন, তুমি তার উপর অযথা সন্দেহ করো না। আমি বুঝলাম গৌরবের কাছে দিদির প্রতি অগাধ বিশ্বাস। আমি আর কিচ্ছু বললাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম আমাকে নিজে থেকেই এই রহস্যের সমাধান করতে হবে। আমি পারুল দিদির ঘরের সেই তালাবন্ধ আলমারির কথা ভাবলাম। ওটার মধ্যে কি এমন আছে যা তিনি লুকিয়ে রাখতে চান? আমি ঠিক করলাম কোনো একটা সুযোগে আমি ওই আলমারিটা দেখব। সন্ধ্যায় আমি পারুল দিদির জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন একটা পুরনো ডায়েরিতে কিছু লিখছিলেন। আমি খাবার রেখে বললাম, দিদি, আপনি এত সুন্দর করে লেখেন, এটা কি আপনার ডায়েরি? তিনি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে বললেন, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত কিছু নোট, তুমি খাবার রাখো, আমি পরে খাবো। তার তাড়াহুড়ো আমাকে আরও সন্দেহজনক মনে হলো। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি ডায়েরিটা সেই তালাবন্ধ আলমারিতেই রাখলেন। আমার মন বলছে ওই ডায়েরিতে কিছু একটা আছে যা আমাকে জানতে হবে,
কিন্তু কিভাবে? আমি কি ভুল করছি নাকি সত্যিই কিছু লুকোনো আছে? রাতে খাওয়া দাওয়ার পর আমি আর গৌরব আমাদের ঘরে গেলাম। গৌরব ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি আবার পারুল দিদির ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আজ রাতেও সেই ফিসফিস শব্দ। আমি স্পষ্ট শুনলাম কেউ বলছে, পারুল, তুমি আর কতদিন এভাবে চলবে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এই শব্দ কার? পারুল দিদি কার সঙ্গে কথা বলছেন? আমি ঠিক করলাম আমি এই রহস্যের আরও গভীরে যাব। আমি গৌরবকে না জানিয়ে নিজেই এর তল খুঁজব। পরের দিন সকালে আমি পারুল দিদির ঘরে বাইরে বাগানে গেলাম। সেই পায়ের ছাপ এখনও ছিল, কিন্তু একটু ঝাপসা। আমি লক্ষ্য করলাম ছাপটা বাগানের একটা গাছের কাছে গিয়ে শেষ হয়েছে। আমি গাছের কাছে গিয়ে দেখলাম মাটিতে একটা ছোট্ট বাক্স কিছুটা মাটির নিচে লুকোনো। আমি বাক্সটা তুলতে গেলাম, কিন্তু হঠাৎ পিছনে পারুল দিদির গলা শুনলাম, ঋষিকা, তুমি এখানে কি করছো? আমি চমকে উঠলাম। তিনি আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তাড়াতাড়ি বললাম, দিদি, আমি শুধু বাগানে ঘুরছিলাম। তিনি কিছু না বলে ঘরে চলে গেলেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় দেখলাম। আমি ঘরে ফিরে এলাম, কিন্তু মনটা আরও অস্থির হয়ে গেল। সেই বাক্সে কি আছে? পারুল দিদি কেন এত ভয় পেলেন? আমি জানি আমাকে খুব সাবধানে এগোতে হবে। গৌরব যদি জানে আমি দিদির পিছনে লাগছি, তাহলে সে রাগ করবে। কিন্তু আমি আর চুপ করে থাকতে পারি না। এই বাড়ির রহস্য আমাকে জানতেই হবে। আমি ঠিক করলাম আজ রাতে আমি আরও সতর্কভাবে পারুল দিদির ঘরের দিকে নজর রাখব। বন্ধুরা, তোমরা কি ভাবছো? পারুল দিদি কি সত্যি কিছু লুকোচ্ছেন, না আমি ভুল বুঝছি? রাতের অন্ধকারে আমি পারুল দিদির ঘরের দিকে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকফুক করছিল। বাগানে দেখা সেই বাক্স আর পায়ের ছাপ আমার মাথায় ঘুরছে। আমি জানি আমাকে খুব সাবধানে এগোতে হবে, কারণ পারুল দিদি দিনের বেলায় আমাকে বাগানে দেখে ফেলেছিলেন। আমি তার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আজও সেই ফিসফিস শব্দ, একটা পুরুষের গলা, শান্ত কিন্তু গম্ভীর। পারুল, তুমি আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আমি শুনলাম পারুল দিদি জবাব দিলেন, আমার আর কোনো উপায় নেই, আমাকে এটা করতেই হবে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তারা কি লুকোচ্ছে? আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুম আর এলো না। পরের দিন সকালে আমি পারুল দিদির জন্য চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন তার মন্দিরে পুজো করছিলেন। আমি লক্ষ্য করলাম তার ঘরের সেই তালাবন্ধ আলমারিটা আজ একটু খোলা। আমার চোখ সেদিকে চলে গেল, কিন্তু তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে এসে আলমারিটা বন্ধ করে দিলেন। আমি হাসি মুখে বললাম, দিদি, আপনার ঘরটা সবসময় এত গোছানো থাকে, আমি একটু শিখতে চাই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তি ছিল। আমি বুঝলাম তিনি আমার কথার পিছনে কিছু বোঝার চেষ্টা করছেন। আমি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম আমাকে ওই আলমারির ভিতরে দেখতে হবে। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। পারুল দিদি তার ঘর থেকে বেরিয়ে বাগানে গেলেন। আমি চুপচাপ তার পিছু নিলাম। তিনি আবার সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে আমি গতকাল বাক্সটা দেখেছিলাম। তিনি মাটির দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলেন। আমি লুকিয়ে দেখলাম তিনি হঠাৎ একটা ছোট বাক্স খুলে নিলেন। আমি চমকে উঠলাম, এটা কি সেই বাক্স? তিনি বাক্সটা হাতে নিয়ে ঘরে ফিরে গেলেন। আমি বুঝলাম এই বাক্সে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি ঠিক করলাম আমাকে এই বাক্সের রহস্য জানতে হবে। বিকেলে গৌরব অফিস থেকে ফিরল। আমি তাকে পারুল দিদির অদ্ভুত আচরণের কথা বলতে গেলাম, কিন্তু সে আবার রেগে গেল। ঋষিকা, তুমি কেন দিদির পিছনে লাগছ? তিনি আমাদের পরিবারের মঙ্গলের জন্য পুজো করেন, তুমি তার উপর অযথা সন্দেহ করছ। আমি চুপ করে গেলাম। আমি বুঝলাম গৌরবের কাছে দিদির প্রতি এত ভক্তি যে আমার কথা সে বিশ্বাসই করবে না। আমি ঠিক করলাম আমাকে নিজের মতো করে এই রহস্যের সমাধান করতে হবে। আমি পারুল দিদির ঘরের সেই বাক্স আর আলমারির কথা ভাবতে লাগলাম। আমি কিভাবে ওগুলো দেখব? আমার মন বলছে এই রহস্যের জট খুলতে গেলে আমাকে আরও সাহসী হতে হবে। সন্ধ্যায় পারুল দিদি আমাকে ডেকে বললেন, ঋষিকা, আজ আমার একটু মাথা ধরেছে, তুমি কি আমার জন্য একটু গরম জল এনে দেবে? আমি রাজি হলাম। তার ঘরে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে আছেন। আমি গরম জল এনে দিতে দিতে লক্ষ্য করলাম
সেই তালাবন্ধ আলমারির চাবি তার বালিশের পাশে রাখা। আমার মন বলল, এটা আমার সুযোগ, কিন্তু আমি কি এখনই চাবি নেব? না, এটা ঠিক হবে না। আমি ধৈর্য ধরলাম। তিনি ঘুমিয়ে পড়লে আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় চলছে। আমি জানি ওই চাবি আমাকে আলমারির ভেতরে নিয়ে যাবে। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই? রাতে আমি আর গৌরব আমাদের ঘরে গেলাম। গৌরব ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি আবার পারুল দিদির ঘরের দিকে গেলাম। জানালার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আজ রাতের শব্দটা আরও স্পষ্ট। আমি শুনলাম পুরুষ কণ্ঠটা বলছে, পারুল, তুমি এটা আর বেশি দিন চালিয়ে যেতে পারবে না। সত্যিটা বেরিয়ে আসবেই। পারুল দিদি জবাব দিলেন, আমি জানি, কিন্তু আমার আর কি করার আছে? আমি আর সেখানে দাঁড়ালাম না। আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। আমার মাথায় একটাই প্রশ্ন, এই সত্যিটা কি? পারুল দিদি কি লুকোচ্ছেন? পরের দিন সকালে আমি পারুল দিদির ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানালার পাশে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। আমি তাড়াতাড়ি কাগজটা তুলে নিলাম। তাতে লেখা ছিল রাত 12টায় বাগানে। আমার হাত কাঁপতে লাগলো। এটা কি পারুল দিদির জন্য কেউ লিখেছে? আমি কাগজটা লুকিয়ে ফেললাম। আমি ঠিক করলাম আজ রাতে আমি বাগানে লুকিয়ে থাকব। আমি জানতে চাই কে এই পুরুষ কণ্ঠের মানুষ, আর পারুল দিদি কি লুকোচ্ছেন। আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। দুপুরে আমি বাগানে গিয়ে দেখলাম সেই পায়ের ছাপ আরও ঝাপসা হয়ে গেছে। আমি গাছের কাছে গিয়ে মাটি খুঁড়ে দেখলাম বাক্সটা আর নেই। আমার মন বলছে পারুল দিদি এটা সরিয়ে ফেলেছেন। আমি ঘরে ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা। আমি পারুল দিদির উপর সন্দেহ করতে চাই না, কিন্তু এই সব ঘটনা আমাকে বাধ্য করছে। আমি ঠিক করলাম আজ রাতে আমি বাগানে লুকিয়ে থাকব এবং দেখব কে আসে। বন্ধুরা, আমি কি সঠিক পথে এগুচ্ছি, না আমি ভুল করছি? রাত 12টার কাছাকাছি আমি চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে গেলাম। গৌরব তখন গভীর ঘুমে। আমার হাতে সেই কাগজটা, যেখানে লেখা ছিল রাত 12টায় বাগানে। আমি বাগানের একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড ধ্রুম ধ্রুম করছিল। অন্ধকারে শুধু ঝিঝির ডাক আর মাঝে মাঝে বাতাসে পাতার শব্দ। হঠাৎ আমি দেখলাম পারুল দিদির ঘরের জানালা খুলে গেল। তিনি বাইরে তাকালেন, তারপর আস্তে আস্তে বাগানে এলেন। আমি শ্বাস চেপে লুকিয়ে রইলাম। তিনি সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে আমি আগে বাক্সটা দেখেছিলাম। আমি অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেলেন। আমার মন বলল, এখানে কিছু একটা ঘটছে, কিন্তু কি? সকালে আমি পারুল দিদির জন্য চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন, কিন্তু তার মুখে একটা অস্থিরতা দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, দিদি, আপনি ঠিক আছেন তো? আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। তিনি হাসার চেষ্টা করে বললেন, না ঋষিকা, আমি ঠিক আছি, তুমি বড্ড বেশি ভাবো। আমি আর কিছু বললাম না, কিন্তু লক্ষ্য করলাম তার ঘরের সেই তালাবন্ধ আলমারির পাশে একটা ছোট কাগজের টুকরো করে আছে। আমি চা রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আজ রাতে আবার। আমার মন বলল, এটা সেই পুরুষ কণ্ঠের মানুষের লেখা। আমি কাগজটা পকেটে লুকিয়ে ফেললাম। দুপুরে আমি বাগানে গিয়ে সেই গাছের কাছে আবার খুঁজলাম। মাটিতে কোনো বাক্স নেই, কিন্তু পায়ের ছাপ এখনও আছে। আমি লক্ষ্য করলাম ছাপটা বাগানের বাইরে বেড়ার কাছে গিয়ে শেষ হয়েছে। আমি বেড়ার কাছে গিয়ে দেখলাম একটা ছোট ফাঁক আছে, যেখান দিয়ে কেউ সহজেই ঢুকতে পারে। আমার মন বলল, কেউ নিশ্চয়ই রাতে এই পথে আসে। আমি ঠিক করলাম আজ রাতে আমি আবার বাগানে লুকিয়ে থাকব। আমি জানতে চাই পারুল দিদি কার সঙ্গে দেখা করেন। আমি ফিরে এসে রান্নাঘরে কাজ শুরু করলাম, কিন্তু মনটা পুরোপুরি বাগানে। বিকেলে গৌরব অফিস থেকে ফিরল। আমি তাকে বলতে গেলাম, গৌরব, আমি বাগানে কিছু অদ্ভুত জিনিস দেখেছি। কিন্তু সে আমাকে থামিয়ে বলল, ঋষিকা, তুমি আবার দিদির পেছনে লাগছ। তিনি আমাদের পরিবারের জন্য এত কিছু করেন, তুমি তাকে শান্তিতে থাকতে দাও। আমি চুপ করে গেলাম। আমি বুঝলাম গৌরব আমার কথা বিশ্বাস করবে না। আমি ঠিক করলাম আমাকে নিজের মতো এই রহস্যের সমাধান করতে হবে। আমি পারুল দিদির সেই তালাবন্ধ আলমারি আর বাগানের বাক্সর কথা ভাবতে লাগলাম। আমি জানি এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে। সন্ধ্যায় পারুল দিদি আমাকে ডেকে বললেন, ঋষিকা, আজ আমার একটু শরীর খারাপ লাগছে, তুমি কি আমার জন্য একটু গরম দুধ বানিয়ে দেবে? আমি রাজি হলাম। তার ঘরে দুধ নিয়ে গিয়ে দেখলাম তিনি বিছানায় শুয়ে আছেন। আমি লক্ষ্য করলাম তার বালিশের পাশে সেই চাবিটা আবার রাখা। আমার মন বলল, এটা আমার সুযোগ।
কিন্তু আমি কি এখনই চাবিটা নেব? আমি ধৈর্য ধরলাম। তিনি দুধ খেয়ে বললেন, তুমি এখন যাও, আমি একটু ঘুমোবো। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম আজ রাতে আমি ওই চাবিটা নেব। রাতে খাওয়া দাওয়ার পর গৌরব ঘুমিয়ে পড়ল। আমি চুপচাপ উঠে পারুলদিদির ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আজ রাতে শব্দটা আরও স্পষ্ট। আমি শুনলাম পুরুষ কণ্ঠটা বলছে, পারুল, তুমি এটা আর বেশি দিন লুকোতে পারবে না, আমাকে সব বলতে হবে। পারুল দিদি জবাব দিলেন, আমি চেষ্টা করছি, কিন্তু আমার ভয় করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। আমার মাথায় একটাই প্রশ্ন, পারুল দিদি কি লুকোচ্ছেন? এই পুরুষ কণ্ঠটা কার? আমি ঠিক করলাম আমাকে ওই আলমারির চাবি নিতেই হবে। পরের দিন সকালে আমি পারুল দিদির ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানলার পাশে আরেকটা কাগজ পড়ে আছে। আমি চা রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আজ রাতে বাগানে, আমি অপেক্ষা করব। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল। আমি কাগজটা পকেটে লুকিয়ে ফেললাম। আমি ঠিক করলাম আজ রাতে আমি বাগানে লুকিয়ে থাকব এবং দেখব কে আসে। আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। আমি এই রহস্যের তল খুঁজবই। দুপুরে আমি বাগানে গিয়ে দেখলাম সেই পায়ের ছাপ এখন প্রায় মুছে গেছে। আমি বেড়ার কাছে গিয়ে দেখলাম ফাঁকটা এখনও আছে। আমি ভাবলাম আজ রাতে আমি এখানে লুকিয়ে থাকব। আমি ফিরে এসে রান্নাঘরে কাজ শুরু করলাম, কিন্তু মনটা পুরোপুরি বাগানে। আমি জানি পারুল দিদি কিছু লুকোচ্ছেন, আর আমাকে সেই সত্য জানতে হবে। বন্ধুরা, আমি কি সঠিক পথে এগোচ্ছি? আজ রাতে বাগানে কি ঘটবে? রাত 12টার কাছাকাছি আমি চুপচাপ বাগানে গিয়ে বেড়ার কাছে লুকিয়ে দাঁড়ালাম। সেই কাগজের কথা মনে পড়ছে। আজ রাতে বাগানে আমি অপেক্ষা করব। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তবু আমি ঠিক করেছি আজ আমি দেখব কে আসে। অন্ধকারে শুধু ঝিঝিয়ের ডাক আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ আমি পারুল দিদির ঘরের জানালা খোলা শব্দ শুনলাম। তিনি বাগানে এলেন, হাতে একটা ছোট বাক্স। তিনি সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে আমি আগে পায়ের ছাপ দেখেছিলাম। আমি শ্বাস চেপে লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বেড়ার ফাঁক দিয়ে একটা ছায়া ঢুকল। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে মুখ দেখা গেল না। তিনি পারুল দিদির কাছে গিয়ে ফিসফিস করে বললেন, পারুল, তুমি বাক্সটা এনেছ? আমার হৃৎপিণ্ড দ্রুম দ্রুম করতে লাগল। পারুল দিদি বাক্সটা এগিয়ে দিয়ে বললেন, এটা নাও, কিন্তু সাবধানে, কেউ যেন না জানে। লোকটি বাক্সটা নিয়ে দ্রুত বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে গেল। আমি চমকে উঠলাম, এটা কি হচ্ছে? পারুল দিদি কেন এত রাতে বাগানে এসে কাউকে বাক্স দিচ্ছেন? আমি আর সেখানে থাকলাম না, দ্রুত ঘরে ফিরে এলাম। আমার মাথায় হাজারো প্রশ্ন। বাক্সে কি আছে? লোকটি কে? আমি ঠিক করলাম আমাকে এই বাক্সের রহস্য জানতে হবে। কিন্তু কিভাবে? পারুল দিদির ওপর সন্দেহ করলে গৌরব আমার উপর রাগ করবে। আমি রাতে আর ঘুমোতে পারলাম না। সকালে আমি চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি। আমি জিজ্ঞাসা করলাম, দিদি, আপনি ঠিক আছেন তো? কাল রাতে আমি বাগানে একটা শব্দ শুনেছিলাম। তিনি চমকে আমার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, ওটা হয়তো কোনো বিড়াল টিড়াল ছিল। তুমি বড্ড ভয় পাও ঋষিকা। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। আমি লক্ষ্য করলাম তার ঘরে সেই তালাবন্ধ আলমারির পাশে আরেকটা কাগজ পড়ে আছে। আমি চা রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, কাল রাতে সব ঠিক হয়েছে, পরের বাক্স প্রস্তুত রাখো। আমার হাত কাঁপতে লাগল। আমি কাগজটা পকেটে লুকিয়ে ফেললাম। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু মনটা বাগানে। আমি বুঝলাম পারুল দিদি কিছু একটা লুকোচ্ছেন, আর সেই বাক্সের সঙ্গে তার সম্পর্ক আছে। আমি বাগানে গিয়ে সেই গাছের কাছে খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। পায়ের ছাপগুলো এখন পুরোপুরি মুছে গেছে। আমি বেড়ার ফাঁকের কাছে গিয়ে দেখলাম সেখানে একটা ছোট কাপড়ের টুকরো পড়ে আছে। আমি তুলে নিয়ে দেখলাম তাতে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। এইটা কি কোনো সংকেত? আমি কাপড়টা পকেটে রাখলাম। আমি ঠিক করলাম আমাকে এই চিহ্নের মানে বের করতে হবে।
বিকেলে গৌরব অফিস থেকে ফিরল। আমি তাকে বলতে গেলাম, গৌরব, আমি কাল রাতে বাগানে কিছু দেখেছি। কিন্তু সে রেগে গিয়ে বলল, ঋষিকা, তুমি কেন দিদির পিছনে লাগছো? তিনি আমাদের পরিবারের জন্য এত কিছু করেন, তুমি তার ওপর অযথা সন্দেহ করছো। আমি চুপ করে গেলাম। আমি বুঝলাম গৌরব আমার কথা বিশ্বাস করবে না। আমি ঠিক করলাম আমাকে নিজের মতো এই রহস্যের সমাধান করতে হবে। আমি সেই কাগজ আর কাপড়ের টুকরোর কথা ভাবতে লাগলাম। এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। সন্ধ্যায় পারুল দিদি আমাকে ডেকে বললেন, ঋষিকা, আজ আমার একটু ঠান্ডা লেগেছে, তুমি কি আমার জন্য একটু গরম স্যুপ বানিয়ে দেবে? আমি রাজি হলাম। তার ঘরে স্যুপ নিয়ে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে একটা পুরনো ছবির অ্যালবাম দেখছেন। আমি জিজ্ঞেস করলাম, দিদি, এটা কি আপনার পুরনো ছবি? তিনি তাড়াতাড়ি অ্যালবামটা বন্ধ করে বললেন, হ্যাঁ, পুরনো স্মৃতি, তুমি স্যুপ রাখো। আমি লক্ষ্য করলাম তার বালিশের পাশে সেই চাবিটা আবার রাখা। আমি মনে মনে ঠিক করলাম আমাকে এই চাবি নিতেই হবে। রাতে গৌরব ঘুমিয়ে পড়ল। আমি চুপচাপ উঠে পারুল দিদির ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলাম। আজ রাতে কোনো শব্দ নেই। আমি জানালার কাছে গিয়ে দেখলাম পর্দাটা একটু খোলা। আমি ভিতরে উঁকি দিলাম। পারুল দিদি তখন সেই তালাবন্ধ আলমারির সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছেন। আমি দেখলাম তিনি একটা ছোট বাক্স হাতে নিয়ে তাকিয়ে আছেন। আমার মন বলল, এটা সেই বাক্স নয় তো? আমি দ্রুত ঘরে ফিরে এলাম। আমার মাথায় একটাই প্রশ্ন, এই বাক্সে কি আছে? পারুল দিদি কেন এত গোপনীয়তা করছেন? পরের দিন সকালে আমি পারুল দিদির ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানালার পাশে আরেকটা কাগজ পড়ে আছে। আমি চা রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আজ রাতে আবার, বেড়ার কাছে। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল। আমি কাগজটা পকেটে লুকিয়ে ফেললাম। আমি ঠিক করলাম আজ রাতে আমি আবার বাগানে লুকিয়ে থাকব। আমি জানতে চাই এই লোকটি কে আর বাক্সে কি আছে। রাত 12টার কাছাকাছি আমি আবার বাগানে গিয়ে বেড়ার কাছে লুকিয়ে দাঁড়ালাম। সেই কাগজের কথা মনে পড়ছে। আজ রাতে আবার, বেড়ার কাছে। আমার হাত পা কাঁপছে, তবু আমি ঠিক করেছি আজ আমি এই রহস্যের একটা সূত্র পাবই। অন্ধকারে বাগান নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর পাতার মৃদু শব্দ। হঠাৎ পারুল দিদির ঘরের জানালা খোলার শব্দ হল। তিনি বাগানে এলেন, হাতে সেই ছোট বাক্সটা। তিনি বেড়ার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। আমি শ্বাস চেপে লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বেড়ার ফাঁক দিয়ে একটা ছায়া ঢুকল। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে মুখ দেখা গেল না। লোকটি পারুল দিদির কাছে গিয়ে বলল, পারুল, বাক্সটা দাও, এটা শেষবার। আমার মন বলল, এই লোকটির গলা আমি আগেও শুনেছি। পারুল দিদি বাক্সটা এগিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, কিন্তু কথা দাও কেউ জানবে না। লোকটি বাক্সটা নিয়ে দ্রুত বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে গেল। আমি আর সেখানে থাকতে পারলাম না। আমি চুপচাপ বাগানের গাছের আড়াল থেকে বেরিয়ে বেড়ার ফাঁকের কাছে গেলাম। অন্ধকারে দেখলাম লোকটি দূরে একটা গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। আমার মাথায় একটাই প্রশ্ন, এই বাক্সে কি আছে? আর এই লোকটি কে? আমি ঠিক করলাম আমাকে পারুল দিদির ঘরের সেই তালাবন্ধ আলমারিটা খুলতে হবে। ওটার মধ্যে নিশ্চয়ই কিছু সূত্র আছে। সকালে আমি পারুল দিদির জন্য চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন, কিন্তু তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ। আমি জিজ্ঞেস করলাম, দিদি, আপনি ঠিক আছেন তো? আপনাকে একটু অন্যমনস্ক মনে হচ্ছে। তিনি হাসার চেষ্টা করে বললেন, না ঋষিকা, আমি ঠিক আছি, তুমি বড্ড চিন্তা করো। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানালার পাশে আরেকটা কাগজ পড়ে আছে। আমি চা রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, সব শেষ, আর কিছু দরকার নেই। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগল। এটা কি মানে পারুল দিদির কাজ শেষ হয়ে গেছে? আমি কাগজটা পকেটে লুকিয়ে ফেললাম। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু মনটা পুরোপুরি বাগানে আর সেই বাক্সর কথায়।
আমি বুঝলাম পারুল দিদি কিছু একটা গোপন করছেন, আর সেই বাক্স তার মূল চাবিকাঠি। আমি বাগানে গিয়ে বেড়ার ফাঁকটা আবার দেখলাম। সেখানে একটা ছোট্ট ধাতব বস্তু পড়েছিল। আমি তুলে নিয়ে দেখলাম এটা একটা ছোট চাবি। আমার মন বলল, এটা কি পারুল দিদির সেই তালাবন্ধ আলমারির চাবি? আমি চাবিটা পকেটে রাখলাম। আমি ঠিক করলাম আজ আমি সুযোগ পেলেই আলমারিটা খুলব। আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। বিকেলে গৌরব অফিস থেকে ফিরল। আমি তাকে বলতে গেলাম, গৌরব, আমি বাগানে কিছু অদ্ভুত জিনিস দেখেছি। কিন্তু সে রেগে গিয়ে বলল, ঋষিকা, তুমি আবার দিদির পিছনে লাগছ? তিনি আমাদের পরিবারের জন্য এত কিছু করেন, তুমি তাকে শান্তিতে থাকতে দাও। আমি চুপ করে গেলাম। আমি বুঝলাম গৌরব আমার কথা কখনো বিশ্বাস করবে না। আমি ঠিক করলাম আমাকে নিজের মতোই রহস্যের সমাধান করতে হবে। আমি সেই চাবি আর কাগজের কথা ভাবতে লাগলাম। আমি জানি এই চাবি আমাকে সত্যের কাছে নিয়ে যাবে। সন্ধে পারুল দিদি আমাকে ডেকে বললেন, ঋষিকা, আজ আমার একটু মাথা ধরেছে, তুমি কি আমার জন্য একটু গরম জল বানিয়ে দিলে? আমি রাজি হলাম। তার ঘরে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে আছেন। আমি গরম জল এনে দিতে দিতে লক্ষ্য করলাম তার বালিশের পাশে সেই চাবিটা নেই। আমার মন বলল, বাগানে পাওয়া চাবিটাই হয়তো আলমারির। আমি ধৈর্য ধরলাম। তিনি ঘুমিয়ে পড়লে আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম। আমি ঠিক করলাম আজ রাতে আমি সেই চাবি দিয়ে আলমারিটা খুলব। আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর অপেক্ষা করার সময় নেই। রাতে গৌরব ঘুমিয়ে পড়ল। আমি চুপচাপ পারুল দিদির ঘরের দিকে গেলাম। দরজাটা একটু খোলা ছিল। আমি ভিতরে উকি দিয়ে দেখলাম পারুল দিদি ঘুমোচ্ছেন। আমি আস্তে আস্তে ঘরে ঢুকলাম। আমার হাতে সেই চাবি। আমি তালাবন্ধ আলমারির কাছে গিয়ে চাবিটা লাগালাম। তালাটা খুলে গেল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকফুক করতে লাগল। আমি আলমারিটা খুললাম। ভিতরে একটা ছোট বাক্স, কিছু পুরনো চিঠি আর একটা ডায়েরি। আমি বাক্সটা হাতে নিলাম। ঠিক তখনই পিছনে পারুল দিদির গলা শুনলাম, ঋষিকা, তুমি এখানে কি করছো? আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি বললাম, দিদি, আমি শুধু ঘরটা গোছাচ্ছিলাম। কিন্তু তার চোখে রাগ আর ভয় মিশে ছিল। তিনি বললেন, তুমি আমার জিনিসে হাত দিয়েছ, এক্ষুনি বেরিয়ে যাও। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু বাক্সটা আমার হাতে ছিল। আমি নিজের ঘরে ফিরে বাক্সটা লুকিয়ে ফেললাম। আমি জানি আমি এবার অনেক দূরে গিয়ে গেছি। বাক্সে কি আছে, পারুল দিদি কেন এত ভয় পেলেন? বন্ধুরা, আমি কি সঠিক করলাম? আমার হাতে সেই ছোট বাক্সটা নিয়ে আমি নিজের ঘরে ফিরে এলাম। পারুল দিদির গলার তীক্ষ্ণ শব্দ এখনও আমার কানে বাজছে। ঋষিকা, তুমি এখানে কি করছো? আমার হৃৎপিণ্ড এখনও দ্রুম দ্রুম করছে। আমি দরজা বন্ধ করে বাক্সটা খুলতে গেলাম। ভিতরে একটা পুরনো চিঠি, কিছু পুরনো ছবি আর একটা ছোট্ট লকেট। আমি চিঠিটা খুললাম। তাতে লেখা ছিল, পারুল, আমি তোমাকে কখনো ভুলব না। তুমি আমার জন্য সব করেছ, কিন্তু আমাকে যেতে হবে। দেব। আমার মাথা ঘুরে গেল। দেবকে? পারুল দিদি কেন এই চিঠি লুকিয়ে রেখেছেন? আমি ছবিগুলো দেখলাম। একটা জন যুবকের সঙ্গে পারুল দিদির ছবি। দুজনেই হাসছেন। আমার মন বলল, এই যুবকই হয়তো সেই পুরুষ কণ্ঠের মানুষটা। সকালে আমি পারুল দিদির জন্য চা নিয়ে তার ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয়। আমি জিজ্ঞেস করলাম, দিদি, আপনি ঠিক আছেন তো? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তিনি তাড়াতাড়ি বললেন, আমি ঠিক আছি ঋষিকা, তুমি চা রাখো। আমি লক্ষ্য করলাম তার ঘরের সেই তালাবন্ধ আলমারিটা আজ একটু খোলা। আমি চা রাখার সময় দেখলাম ভিতরে আরেকটা বাক্স। আমি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মন বলছে, পারুল দিদি আমার উপর সন্দেহ করছেন। আমি ঠিক করলাম আমাকে আরও সাবধানে এগোতে হবে। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। পারুল দিদি তার ঘর থেকে বেরিয়ে বাগানে গেলেন। আমি চুপচাপ তার পিছু নিলাম। তিনি সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে আমি আগে বাক্স দেখেছিলাম। তিনি মাটির দিকে তাকিয়ে কিছু খুঁজছিলেন। আমি লুকিয়ে দেখলাম তিনি হঠাৎ একটা ছোট কাগজ তুলে নিলেন। আমি কাছে যাওয়ার সাহস পেলাম না। তিনি কাগজটা পড়ে দ্রুত ঘরে ফিরে গেলেন।
আমি বাগানে গিয়ে দেখলাম মাটিতে আরেকটা কাগজের টুকরো। আমি তুলে নিয়ে পড়লাম। তাতে লেখা ছিল, আজ রাতে শেষবার, বেড়ার কাছে। আমার মন বলল, এটা সেই লোকের লেখা। আমি কাগজটা পকেটে রাখলাম। বিকেলে গৌরব অফিস থেকে ফিরল। আমি তাকে বলতে গেলাম, গৌরব, আমি বাগানে আরেকটা কাগজ পেয়েছি। কিন্তু সে রেগে গিয়ে বলল, ঋষিকা, তুমি কেন দিদির পিছনে লাগছো? তিনি আমাদের পরিবারের জন্য এত কিছু করেন, তুমি তার উপর অযথা সন্দেহ করছো। আমি চুপ করে গেলাম। আমি বুঝলাম গৌরব আমার কথা বিশ্বাস করবে না। আমি ঠিক করলাম আমাকে নিজের মতো এই রহস্যের সমাধান করতে হবে। আমি সেই চিঠি, ছবি আর লকেটের কথা ভাবতে লাগলাম। দেব কে? এই লোকটি কি সেই দেব? আমি ঠিক করলাম আজ রাতে আমি আবার বাগানে লুকিয়ে থাকব। সন্ধ্যায় পারুল দিদি আমাকে ডেকে বললেন, ঋষিকা, আজ আমার একটু শরীর খারাপ, তুমি কি আমার জন্য একটু গরম দুধ বানিয়ে দেবে? আমি রাজি হলাম। তার ঘরে দুধ নিয়ে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে একটা পুরনো ডায়েরি দেখছেন। আমি জিজ্ঞেস করলাম, দিদি, এটা কি আপনার পুরনো স্মৃতি? তিনি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে বললেন, হ্যাঁ, পুরনো কথা, তুমি দুধ রাখো। আমি লক্ষ্য করলাম তার ঘরের জানলার পাশে আরেকটা কাগজ পড়ে আছে। আমি দুধ রাখার সময় সেটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আজ সব শেষ। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকফুক করতে লাগল। রাতে গৌরব ঘুমিয়ে পড়ল। আমি চুপচাপ উঠে বাগানে গেলাম। বেড়ার কাছে লুকিয়ে দাঁড়ালাম। হঠাৎ পারুল দিদির ঘরের জানলা খুলে গেল। তিনি বাগানে এলেন, হাতে আরেকটা ছোট বাক্স। তিনি বেড়ার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর বেড়ার ভাগ দিয়ে সেই ছায়া ঢুকল। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। লোকটি পারুল দিদির কাছে গিয়ে বলল, পারুল, এটা শেষ বাক্স, আমি আর আসব না। পারুল দিদি বললেন, ঠিক আছে দেব, তুমি সাবধানে থেকো। আমার মাথা ঘুরে গেল। দেব? তাহলে এই লোকটিই সেই চিঠির দেব? আমি আর সেখানে থাকলাম না, দ্রুত ঘরে ফিরে এলাম। আমি নিজের ঘরে এসে বাক্সটা আবার খুললাম। চিঠি আর ছবির সঙ্গে লকেটটা হাতে নিলাম। লকেটের ভিতরে একটা ছোট ছবি, পারুল দিদি আর সেই যুবকের। আমি বুঝলাম দেব আর পারুল দিদির মধ্যে কোনো বিশেষ সম্পর্ক ছিল। কিন্তু কেন তারা এত গোপনীয়তা করছে? আমি ঠিক করলাম আমাকে পারুল দিদির সঙ্গে কথা বলতে হবে। আমি আর চুপ করে থাকতে পারি না। আমি জানতে চাই এই বাক্স আর দেবের রহস্য কী। আমি ঠিক করলাম কাল সকালে আমি পারুল দিদির সঙ্গে মুখোমুখি কথা বলবো। পরের দিন সকালে আমি পারুল দিদির ঘরে গেলাম। তিনি তখন পুজো করছিলেন। আমি বললাম, দিদি, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। তিনি চমকে আমার দিকে তাকালেন। আমি বললাম, আমি বাগানে আপনাকে দেখেছি। আমি জানি আপনি কারো সঙ্গে দেখা করেন। দেব কে? তিনি থমকে গেলেন। তার চোখে ভয় আর বিস্ময়। তিনি বললেন, ঋষিকা, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আমি বললাম, দিদি, আমি বাক্সটা দেখেছি, আমি চিঠি পড়েছি। দয়া করে আমাকে সত্যিটা বলুন, দেব কে? তিনি চুপ করে রইলেন। আমি বুঝলাম তিনি কিছু বলতে চান না। বন্ধুরা, পারুল দিদি কি লুকোচ্ছেন? পারুল দিদির চুপ থাকা দেখে আমার মন ভারী হয়ে গেল। আমি বললাম, দিদি, আমি আপনার ওপর সন্দেহ করতে চাই না, কিন্তু আমি বাক্স, চিঠি আর ছবি দেখেছি। দয়া করে আমাকে সত্যিটা বলুন, দেব কে? তিনি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়লেন। তার চোখে জল চিকচিক করছিল। তিনি বললেন, ঋষিকা, তুমি অনেক দূর এগিয়ে গেছো। আমি ভাবিনি তুমি এত কিছু জানতে পারবে। বেশ, আমি তোমাকে সব বলছি। আমি তার পাশে বসলাম। মনটা উৎকণ্ঠায় ভরে গেল। তিনি শুরু করলেন, দেব আমার ছোট ভাই। আমরা একসঙ্গে বড় হয়েছি, কিন্তু সে একটা ভুল পথে চলে গিয়েছিল। পারুল দিদি বলে চললেন, দেব ভুল পথে চলে গিয়েছিল। তারা তাকে দিয়ে ভুল কাজ করিয়েছিল। আমি তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। ওই বাক্সে তার পুরনো জিনিসপত্র আর কিছু চিঠি ছিল, যা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি চাইনি গৌরব বা কেউ এসব জানুক। দেব এখন নিজেকে সংশোধন করার চেষ্টা করছে। আমি তাকে সাহায্য করছি, গোপনে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি আরও বললেন, বাগানে আমি তাকে ওই জিনিসগুলো দিয়েছি, যাতে সে তার অতীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। আমি চাইনি আমার ভাইয়ের ভুলের জন্য আমাদের পরিবারের মান-সম্মান নষ্ট হোক। আমার মন হালকা হয়ে গেল, কিন্তু একই সঙ্গে দুঃখও হলো। আমি বললাম, দিদি,
আপনি এত কষ্ট লুকিয়ে রেখেছেন, আমাকে কেন বলেননি? তিনি হাসলেন। তুমি আমার বোনের মতো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর তাছাড়া গৌরব জানলে সে রাগ করত। আমি শুধু আমার ভাইকে বাঁচাতে চেয়েছি। আমি তার হাত ধরে বললাম, দিদি, আমি আপনার পাশে আছি, আমরা একসঙ্গে দেবকে সাহায্য করব। তিনি আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নাড়লেন। আমি বুঝলাম আমার সন্দেহ ভুল ছিল। পারুল দিদি শুধু তার পরিবারের মঙ্গলের জন্য এত কিছু করছিলেন। দুপুরে আমি গৌরবকে সব খুলে বললাম। প্রথমে সে রেগে গেল, কিন্তু পারুল দিদি এসে তাকে শান্ত করলেন। তিনি বললেন, গৌরব, আমি শুধু আমার ভাইকে বাঁচাতে চেয়েছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। গৌরব চুপ করে রইল, তারপর বলল, দিদি, তুমি আমাদের জন্য এত করেছ, আমি তোমার ওপর রাগ করতে পারি না। আমরা একসঙ্গে দেবকে সাহায্য করব। আমি খুশি হয়ে গেলাম, আমাদের পরিবার আবার এক হল। আমি বুঝলাম সন্দেহ আমাকে প্রায়ই ভুল পথে নিয়ে গিয়েছিল। দুপুরে আমরা তিনজনে বসে দেবের জন্য একটা পরিকল্পনা করলাম। পারুল দিদি বললেন, দেব এখন একটা ছোট চাকরি করছে, আমি তাকে কিছু টাকা দিয়েছি আর তার পুরানো জিনিস দিয়েছি, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে। আমি আর গৌরব তাকে সমর্থন করলাম। আমরা ঠিক করলাম দেবের সঙ্গে দেখা করে তাকে বোঝাবো সে যেন আর কখনো ভুল পথে না যায়। আমি বুঝলাম পারুল দিদির গোপনীয়তার পিছনে ছিল একটা বড় ত্যাগ। তিনি তার ভাইয়ের জন্য নিজের মান সম্মানের কথা না ভেবে এত কিছু করেছেন। সন্ধ্যায় আমরা একসঙ্গে খেতে বসলাম। পারুল দিদির মুখে হাসি ফিরে এসেছে। গৌরব বলল, ঋষিকা, তুমি যদি এত কৌতূহল না দেখাতে তাহলে আমরা কখনো সত্যিটা জানতে পারতাম না। আমি হাসলাম। আমি বুঝলাম কখনো কখনো সন্দেহ আমাদের সত্যের কাছে নিয়ে যায়, যদি আমরা সঠিকভাবে এগোই। পারুল দিদি আমার হাত ধরে বললেন, তুমি আমার বোনের মতো, তোমার জন্য আমার ভাই আজ নতুন জীবন পেতে চলেছে। আমার চোখের জল এসে গেল। পরের দিন আমরা দেবের সঙ্গে দেখা করতে গেলাম। সে একটা ছোট দোকানে কাজ করছে। আমাদের দেখে সে লজ্জায় মাথা নিচু করল। পারুল দিদি তাকে বললেন, দেব, আমরা তোমার পাশে আছি, তুমি এবার নতুন জীবন শুরু করো। দেব কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি আমার জন্য এত করেছ, আমি কখনো তোমাকে হতাশ করব না। আমি আর গৌরব তার পাশে দাঁড়ালাম। আমরা তাকে বুঝিয়ে বললাম, ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করতে হবে। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, সন্দেহ কখনো কখনো আমাদের সত্যের কাছে নিয়ে যায়, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারি। পারুল দিদির ত্যাগ আমাকে শিখিয়েছে, পরিবারের জন্য আমরা যা করি তা কখনো বৃথা যায় না। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।